নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত টিকটিকি। গল্প পাঠে আমি অনিন্দিতা। দোতলা বাড়ি। শহরের যে অঞ্চল বেজায় শহুরে বলে খ্যাত সেইখানে। তিনদিকে গাঁদা করা বাড়ির চাপ। একদিকে রাজপথের চাটুল ফাজলামি আবেষ্টনীকে লক্ষ্য করলে সন্দেহ হয় সমস্তটাই বুঝি হাই মায়োপিয়ার লীলা। তাছাড়া এমন চেহারা বাড়িটার যে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অসবর্ণ রহস্যের মতো কুৎসিত। সস্তা মেয়ে মানুষ যেন পথিকের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে বিজ্ঞাপন দিচ্ছে। আমি ভীরু ও সরলা খাঁটি গায়ের মেয়ে, তবে অসতী। বেআব্রু সমতল পিঠে পুরনো বাদামি রঙের আবরণটা চোখেই পড়তে চায় না। প্রাচীনতার ছাপ এত বেশি। দোতলা বাড়ি বটে, একতলায় দোতলায় কিন্তু সিঁড়ির যোগাযোগ নেই। তিনটি সদর দরজার ডাইনেরটি দিয়ে ঢুকলেই খাঁচাবন্দি দোতলার সিঁড়ি। অকারণ নড়াচড়ার একটু স্থান অবশ্য আছে, কিন্তু সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা অথবা পথে ফিরে যাওয়া ছাড়া যাওয়ার উপায় নেই কোনো দিকেই। দোতলায় থাকেন ইতিহাসের প্রফেসর। সদর দরজাটির পাশে ছোট পিতলের ফলকে যিনি এমএ। একতলায় থাকেন জ্যোতিষার্ণব। বাকি দুটি সদর দরজার ওপরে কাঠের ফ্রেম লাগানো রঙিন টিনের মস্ত সাইনবোর্ডে যিনি প্রথিতযশা। দুটি দরজাই একটি ঘরের, যার বেশিরভাগ জ্যোতিষার্ণবের গণনালয়, বাকিটুকু অন্দরের প্যাসেজ। তিনটি সদর দরজার মাঝেরটি দিয়ে ঢুকলেই ডাইনের দোতলার সিঁড়ি আড়াল করা দেওয়াল, আর বায়ে দুটি বই ভরা আলমারির বেআব্রু পিঠ। এগিয়ে এগিয়ে যখন অন্দরের দরজা ডিঙিয়ে জ্যোতিষার্ণবের আবছা অন্ধকার স্যাঁতস্যাঁতে অন্দরে পদার্পণ না করে প্রায় আর উপায় থাকে না, তখন দেখা যায় আলমারির দেওয়াল একেবারে অন্দরের দেওয়ালে গিয়ে ঠেকেনি, ফাঁক আছে হাতখানেক। এই ফাঁকটুকু দিয়ে জ্যোতিষার্ণব নিজে আর তার নিজের লোক অন্দর থেকে গণনালয়ে যাতায়াত করে। বাইরের লোক আসে ৩ নম্বর সদর দরজা দিয়ে। এসে ডবল চৌকির ময়লা ফরাসেই হোক আর অয়েল ক্লথ মোড়া টেবিলের সামনের কাঠের চেয়ারেই হোক বসে। বসে চারিদিকে তাকায়। বিশ্বাস অবিশ্বাস, শ্রদ্ধা অশ্রদ্ধা, আশা নিরাশার ভারে বিব্রত চোরের মতো। যা চোখে পড়ে তাই মনকে নাড়া দেয়, দেওয়ালের টিকটিকি পর্যন্ত। সস্তা মেয়ে মানুষ যেন সমস্ত পরপুরুষের দৃষ্টি নিয়ে নিজের সমালোচনা করছে। আমার কি উপায় হবে? আসলে এছাড়া প্রশ্নও নেই জগতে। সবকিছুতে এই সমস্যার ছাপ মারা। ভবিষ্যৎ কি সবকিছুকে গ্রাস করে নেই? জ্যোতিষার্ণবের কপালে চন্দনের ফোঁটা দেওয়ার সময় তার ছেলেমেয়ের মা মাথা কাত করে, চোখ উল্টে দেয়, মোটা আলগা ঠোঁট দুটিকে টান করে হাসে। জ্যোতিষার্ণবের অপরাধ ৭ বছর আগে এই ভঙ্গি তাকে ভুলিয়েছিল। কেবল ভঙ্গি নয়, সেই সঙ্গে জিজ্ঞাসাও করে, আমি মরলে তোমার কি উপায় হবে? জিজ্ঞাসা করে সকালবেলা, আর মরে যায় সেই সন্ধ্যার কাছাকাছি সময়ে। তবু মনে হয় প্রশ্নটা জিজ্ঞাসা করি যেন সে মরে গেল। অতীত বর্তমান ভবিষ্যৎ যার নখ দর্পণে, সেও বুঝতে পারে না ব্যাপারখানা কি। তার ছেলেমেয়ের মা মরণের কথা বলবে মনে করার আগেই মাথার ওপর কড়িকাঠের যে টিকটিকিটার লেজ নাড়তে আরম্ভ করেছিল, তার ছেলেমেয়ের মা মরণের কথা বলার পরে সেই টিকটিকিটাই যে আরেকটা টিকটিকিকে তার ছেলেমেয়ের মা হতে ডেকেছে, এইটুকু কেবল জ্যোতিষার্ণব জানে না। কিন্তু তাতে কি এসে যায়? আর সব তো তার জানা আছে। সবকিছু মানুষের জানা দরকার। ওই জ্ঞানটুকু লাভ করলেই কি তার মনের এ ধাঁধা মিটে যেত যে তার ছেলেমেয়ের মা মরবে বলে টিকটিকিটা ডেকেছিল, অথবা টিকটিকিটা ডেকেছিল বলেই তার ছেলেমেয়ের মা মরে গেছে? ছেলে মেয়েরা ছোট। বড় ছেলেটি প্রথম ভাগের বানান শেখে, ছোট ছেলেটি শেখে কথা বলতে। এদের মাঝের খানেরটি মেয়ে।
বোবা বলে সে কথা বলতে শেখেনি। মার সম্বন্ধে তাই প্রশ্ন করে শুধু বড় ছেলেটি। মা কোথায় গেছে বাবা? স্বর্গে। বলে প্রমাণের জন্য জ্যোতিষার্ণব কান পেতে থাকে। টিকটিকি বাড়িতে ৮-১০টার কম নয়, কিন্তু একটাও জ্যোতিষার্ণবের কথায় সায় দেয় না। নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বোকা মনে করার লজ্জায় করুণভাবে একটু হেসে জ্যোতিষার্ণব নিজে নিজেই কয়েকবার মাথা নাড়ে। স্বর্গে যদি গিয়েও থাকে তার ছেলেমেয়ের মা, এতদিনে সেখানে পৌঁছে গেছে। অতীত ঘটনার সঙ্গে কি সম্পর্ক টিকটিকির যে তার ছেলেমেয়ের মা স্বর্গে গেছে সে কথা বললে সঙ্গে সঙ্গে সায় না দিয়ে টিকটিকি থাকতে পারবে না? তাছাড়া স্বর্গে যাওয়া না যাওয়া তো জীবনের ঘটনা নয় মানুষের। মরে মানুষ যে স্বর্গে যায়, ইহলোকে কি সে স্বর্গ আছে? স্বর্গই নেই ইহলোকে। মনে মনে এত গভীর ও জটিল যুক্তিতর্ক নাড়াচাড়া করেও কিন্তু সন্দেহ যায় না, তার ছেলেমেয়ের মা স্বর্গে যায়নি বলেও তো চুপ করে থাকতে পারে ত্রিকালদর্শী টিকটিকিগুলি। স্বর্গে গিয়ে থাকলে অন্যগুলি না হোক, যে টিকটিকিটা তার ছেলেমেয়ের মার মৃত্যুর কথা ঘোষণা করেছিল সেটা অন্তত একবার ডেকে উঠত। হোক না হোক অতটুকু জীব, একবার যে অতখানি জ্ঞানের পরিচয় দিয়েছে, তার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? জ্যোতিষার্ণবের বিপদে সে জানে তার ছেলেমেয়ের মার স্বর্গে যাওয়া নিষেধ। অবিবাহিত বউদের জন্য স্বর্গ নয়, কিন্তু কুমারী জীবন থেকে একজন পুরুষের সঙ্গে যারা জীবন কাটিয়ে দেয় তাদের জন্য কি স্বর্গে যাওয়ার কড়া ব্যবস্থা একটু শিথিল হয় না? তার ছেলেমেয়ের মার পারলৌকিক জীবন সম্বন্ধে এইটুকু আশা ভরসা জ্যোতিষার্ণবের। মার জন্য ছোট ছেলেটা ককায়, মেয়েটা বোবা কান্না কাঁদে। বড় ছেলেটা কাঁদে আর জিজ্ঞাসা করে, মা কোথায় গেছে বাবা? জিজ্ঞাসা করে গণনালয়ে ৩ জন ক্লায়েন্টের সামনে। জ্যোতিষার্ণব দেওয়ালে টানানো যোগিনী চক্রের পাশে নিস্পন্দ টিকটিকিটার দিকে একবার তাকিয়েই উঠে দাঁড়ায়। ক্লায়েন্টদের সবিনয়ে বলে, একটু বসুন, আসছি। বলে ছেলেকে নিয়ে অন্দরে শোবার ঘরে ঢুকে দেওয়ালে আর সিলিংয়ে ব্যাকুল দৃষ্টিতে খুঁজে বেড়ায় তার টিকটিকিকে। সেদিন ঘরে যা কিছু ছিল আজও তার সবই আছে, কেবল নেই শৃঙ্খলা আর সেই টিকটিকিটা। শৃঙ্খলা সত্যিই নেই, শৃঙ্খলা লুকিয়ে থাকে না, কিন্তু টিকটিকি তো ফাঁকে ফোকরে জিনিসপত্রের আড়ালে অনায়াসে লুকিয়ে থাকতে পারে। অতটুকু জীব টিকটিকি। একটু আশ্বস্ত হয় জ্যোতিষার্ণব। ছেলেকে বলে, কি বলছিলি তুই খোকা? বাপের কোলে উঠে ছেলের মন এতক্ষণে শান্ত হয়েছে। কখন বাবা? আপিসে ঢুকে কি বললি না আমাকে? কিচ্ছু বলিনি তো। ছোট বোন আর ভাইটি বাপের যে লোমশ বুকখানায় আজকাল রাজত্ব করে, সেখানে উঠে স্মৃতি ধ্বংস হবার বয়স খোকার পার হয়ে যায়নি। তবে বয়সের তুলনায় ওজনটা তার হয়েছে অস্বাভাবিক। ছেলেকে জ্যোতিষার্ণব মেঝেতে নামিয়ে দেয়। মৃদু স্বরে সন্তর্পণে বলে, তোর মার কথা কি জিজ্ঞেস করলি না? মা কোথায় গেছে বাবা? বোমা নিয়ে খেলা করবার মতো অসহায় সাহসের সঙ্গে জ্যোতিষার্ণব বলে, নরকে। বলে কান পেতে থাকে। কানে আসে ছোট ছেলেটার কান্না। দোতলায় ইতিহাসের প্রফেসরের স্ত্রীর হঠাৎ গান গাওয়া 2 লাইন, রাজপথের চাটুল ফাজলামি। বড় ছেলেটা বাপের মুখ দেখে বোধহয় কেঁদে উঠবার উপক্রম করেছিল। জ্যোতিষার্ণব চোখ রাঙিয়ে বলে, কাঁদিস না। খোকা কাঁদে না। শোন, আমি ভুল বলেছি। তোর মা এখনো নরকে যায়নি, যাবে, বুঝলি? যাবে, ভবিষ্যতে যাবে। আবার জ্যোতিষার্ণব কান পেতে থাকে। বড় ছেলেটা কেঁদে ওঠা মাত্র হাত চাপা দেয় তার মুখে। কানে আসে ছোট ছেলেটার থেমে আসা ছাড়া ছাড়া কান্না।
দোতলা ইতিহাসের প্রফেসরের থেমে আসা 2 লাইন গানের দুর্বোধ্য গুনগুনানো সুর, রাজপথের চাটুল ফাজলামি, আর টিকটিকির ডাক। সেই টিকটিকিটার নয়, সে যাকে সেদিন তার ছেলেমেয়ের মা হতে ডেকেছিল সেটার। দুটি টিকটিকির আকারে, চামড়ার রঙে, চালচলনে পার্থক্য অবশ্য আছে অনেক, কিন্তু সব টিকটিকিরই একরা। মনে যার ব্যথা থাকে তার শকচাপে মনের কথা বলবার। মনের ব্যথা যে মনকে কামড়ায়, এটা তার একটা লক্ষণ। ছেলে মেয়ের মা যার নরকে যাবে, মনে তার ব্যথা থাকা স্বাভাবিক। জ্যোতিষার্ণব তাই হাত দেখাতে, ঠিকুজি মেলাতে, ভাগ্য গণাতে, মাদুলি কবচ বিধান ব্যবস্থা নিতে, পূজা পার্বণ শান্তি সস্তায়ন নির্বাহের আহ্বান জানাতে যারা আসে, তাদেরও যেমন মনের কথা বলে। শুধু দেখা করতে যে বন্ধুরা আসে, তাদেরও তেমনই মনের কথা বলে। জ্যোতিষ বচনের মতো মনের কথা বলার কথা তার প্রায় মুখস্থ হয়ে গেছে। এ যুগের মানুষের অবিশ্বাস প্রবণতা দিয়ে আরম্ভ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও যে কেউ কিছু বিশ্বাস করতে চায় না, এ পর্যন্ত আস্তে আস্তে জ্যোতিষার্ণবের মুখ বড় বিমর্ষ হয়ে যায়। গভীর আর্ত বিষাদের ছাপ। তাছাড়া গলাও কাঁপে। ফরাসে বা চেয়ারে যেখানেই তার শ্রোতা বসে থাকে, কথার চেয়ে কথার সুর আর জ্যোতিষার্ণবের চেয়ে তার মুখের ভাব শ্রোতাকে বিচলিত করে বেশি। জ্যোতিষার্ণবের ভণ্ডামিতে আর যেন বিশ্বাস থাকে না, অন্তত তখনকার মতো। প্রমাণ? বিশ্বাসের জন্য প্রমাণ চাই? আমার নিজের জীবনেই কত বড় প্রমাণ ঘটে গেছে। এই তো সেদিন আমার স্ত্রী মারা গেলেন। আমি কি জানতাম না তিনি ওই দিন ওই সময় মারা যাবেন? জানতেন? গণনালয়ের টিকটিকিটা সবসময় নিজেকে প্রকাশ করে রাখে। হস্তরেখার প্রকাণ্ড ম্যাপ, রাশিচক্র, বর্ষচক্র, পতাকি চক্র, যোগিনী চক্রের ছবি, সুকেশিনীর ছবিযুক্ত কেশতৈলীর দেওয়ালপঞ্জি বিজ্ঞাপন, দেওয়ালে বসানো তাক, জানলার চতুষ্কোণ গহ্বর, ফাঁকা দেওয়াল, ছাদ, কড়িবর্গার আড়াল, সমস্ত জায়গা পাতি পাতি করে খুঁজে তাকে আবিষ্কার করতে হয় না। এদিক ওদিক একটু তাকালেই নজরে পড়ে। জ্যোতিষার্ণব খানিকক্ষণ আনমনে তাকিয়ে থাকে টিকটিকিটার দিকে। তারপর মাথা হেলিয়ে বলে, প্রথমে জানতাম না, নিজের লোকের মৃত্যুর দিন গণনা করতে নেই। মানুষের মন তো, মন বিচলিত হয়ে পড়ে। সেদিন সকালবেলা হলো কি, তামাশা করে আমায় বললেন, আমি মরে গেলে তোমার কি উপায় হবে? মানে সংসার তো একরকম চালাতেন তিনি, তাই হঠাৎ পরিহাস করে বললেন আর কি, তিনি যদি মারা যান, এসব কাজকর্মই বা কে করবে? ছেলে মেয়ে মানুষই বা কে করবে? সেই যে বললেন কথাটা, সঙ্গে সঙ্গে একটা টিকটিকি ডেকে উঠল। টিকটিকি? হ্যাঁ, টিকটিকি। মনে কেমন খটকা বাঁধল। হস্তরেখা বিচার করে ওর বয়স জিজ্ঞেস করলাম। বয়স অবশ্য আমি জানতাম, বিয়ের সময় থেকেই জানতাম, তবু জিজ্ঞেস করলাম। তারপর বললাম, তোমার কুষ্টিটা বার করো তো, কালো তোরঙ্গের তলায় আছে। উনি হাসতে হাসতে কুষ্টি বার করে দিলেন। তখনও আমার মন বলছে, যাজ্ঞে, কাজ নেই। মরণ যদি ওর ঘনিয়ে এসে থাকে, কি হবে আগে থেকে জেনে? লাভ তো কিছুই হবে না। মাঝখান থেকে কিছুদিন অতিরিক্ত মনোকষ্ট ভোগ করব। কিন্তু শেষ পর্যন্ত গণনা না করে পারলাম না। গণনার ফল দেখে মাথা ঘুরে গেল।
সেদিন গোধূলি বেলা পর্যন্ত ওর আয়ু। ওর দিকে তাকিয়ে মনে হলো যেন একটা শবের দিকে তাকিয়ে আছি। ঠিক পেছনে আবছা মতন শ্রোতা স্তব্ধ, গলা শুকিয়ে গেছে। ভয় নয়, প্রকৃত তৃষ্ণায়। কিন্তু এখন জল চাওয়া যায় না। জানতাম কোনো লাভ নেই। ওর বাবা ছিলেন পরম নিষ্ঠাবান সত্যবাদী পণ্ডিত। তবু একবার জিজ্ঞাসা করলাম, বিয়ের সময় তোমার বয়স 2-1 বছর কম করে বলা হয়নি তো? কুষ্টি ঠিক আছে তো? বিয়ের সময় যদি... যাগে ওসব কথা। আপনাকে যা বলছিলাম, পার্শ্বমুখ নক্ষত্র, 9টি পার্শ্বমুখ নক্ষত্রের একটির নাম রেবতী। 6 মাস পরে জ্যোতিষার্ণব ছেলে মেয়েদের মানুষ করবার জন্যে রেবতীকে বিয়ে করে আনে। মরে গেলে স্বর্গে যাবার অধিকার নিয়েই রেবতী এ বাড়িতে আসে বটে। বাড়িতে কিন্তু একটিও টিকটিকি দেখা সে পায় না। তবু সাবধানের মান নেই ভেবে জ্যোতিষার্ণব বউকে সতর্ক করে দেয়, দেখো, কোনোদিন মরার কথা মুখে এনো না। রেবতী তখনও পার্শ্বমুখী, সোজা জ্যোতিষার্ণবের মুখের দিকে তাকাতে পারে না। জ্যোতিষার্ণব হরদম তাকায়। নিজে জোটক বিচার করে সে রেবতীকে বিয়ে করেছে। বিপদ দুজনের নক্ষত্র নিয়ে। তার নিজের শতভিষা নক্ষত্র আর রেবতীর উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের মিলনকে করেছে রাক্ষস ও নরের মিলনের মতো। এখন এই যে জ্যোতিষার্ণব, আমি এর জীবনে উদিত হয়েছিলাম কি এই আমার জীবনে উদিত হয়েছিল, আজও আমি এ সমস্যার মীমাংসা করতে পারিনি। কত আর বয়স তখন আমার হবে? রেবতীর চেয়ে অনেক ছোট। কিছুদিনের জন্য থাকতে গিয়েছি ইতিহাসের প্রফেসরের বাড়ি। কি ভীষণ ভাবটাই যে হয়ে গেল রেবতীর সঙ্গে। বয়সের তুলনায় কি প্রকাণ্ড আমার দেহ তখন, কত পরিণত মন। কারো স্ত্রীর সঙ্গে ভাব হওয়াটাই তখন আমার পক্ষে পরম আশ্চর্য। অথচ রেবতীর সঙ্গে সারাদিন এত বেশি কড়ি আর তাস খেলতাম যে ইতিহাসের প্রফেসরের স্ত্রী অভিমানে আমার সঙ্গে ভালো করে কথাই বলতো না। তাতে আমার সুবিধাই ছিল। আমায় যে ভালোবাসে তার সঙ্গে কথা বলতে আমার বড় কষ্ট হয়। মনে হয় শব্দ দিয়ে অনেক দামই কি যেন আদায় করে নিচ্ছি। আমি রেবতীর সঙ্গে কড়ি খেলি। জ্যোতিষার্ণব দুবার ঘুরে গিয়ে তৃতীয়বার কাছে এসে উবু হয়ে বসে। দেখি হে ছোকরা, তোমার হাতটা। আরে বাস রে, এ কি হাত? এত হিজি বিজি রেখা পেলে কোথায়? ভালো করে দেখতে হবে তো তোমার হাতটা। বাজবে অনেক দিন। তবে রেবতী আমার হাত কেড়ে নেয়। খুব হয়েছে, ছেলে মানুষকে ভয় না দেখালেও চলবে। অন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় গণনালয়ে জ্যোতিষার্ণব আমায় পাকড়াও করে। শোনায় ভূতের গল্প। প্রথমে কান দিয়ে আরম্ভ করে শেষে লোমকূপগুলিকেও শোনার কাজে লাগিয়ে দিই। ক্ষুধা তৃষ্ণার তাগিদটা চাপা পড়ে যায়। তাকে দেখি রেবতী এসে আলমারির পাশের ফাঁকটাতে দাঁড়িয়ে আছে। জ্যোতিষার্ণবের গল্প শেষ হতে বলি, আর একটা। রেবতী ম্লান মুখে চুপ করে থাকে। জ্যোতিষার্ণব হাসির ভান করে বলে, হে বাড়ির টিকটিকিগুলি যদি মেরে ফেলো তাহলে বলবো। একটা টিকটিকির জন্যে একটা গল্প। এ ঘরেই তো 3টে আছে, লাঠিটা দিয়ে মারো না একটা। আমি বলি, লাঠি দিয়ে বুঝি টিকটিকি মারে? দাঁড়ান, আমি তীর ধনুক নিয়ে আসি। রেবতী বলে, মানিক, মেরো না, টিকটিকি মারতে নেই।
আমি একটু দাঁড়াই, হিসেব করে দেখি যে রেবতীর মতো মেয়ে যখন একবার আমাকে ভালোবেসেছে, কথা না শুনলেও ভালো না বেসে সে পারবে না। আমার সঙ্গে কড়ি আর পাতা বিনতি খেলবার জন্যে সে যেরকম পাগল হয়ে উঠেছে, সে পাগলামি যাবার নয়। গল্প না বলে আমায় কষ্ট দেবার সুযোগ পেলে জ্যোতিষার্ণব কিন্তু কিছুতেই সে সুযোগ ছাড়বে না। সোজা দোতলায় গিয়ে আমার বাঁশের ধনুক আর স্বরের তীর নিয়ে আসি। তীর আমার সাংঘাতিক মারণাস্ত্র, ডগায় 2টি আলপিন বসানো আছে। এক কোণে একটা টিকটিকি ছিল, ফরাসে উঠে দাঁড়ালে আমার তীরের আয়ত্তে আসে এই রকম স্থানে। নিস্পন্দ শরীর, নিষ্পলক চোখ, ধূসর জীবটিকে দেখলেই মায়া হয়। রেবতী আবার বলে, মানিক, মেরো না, মারতে নেই। রেবতীকে আমি ত্যাগ করিনি, কিন্তু তার কথার কোনো দাম আমার কাছে নেই। আকর্ণ সন্ধান করে 4 ইঞ্চি তফাত থেকে বাণ নিক্ষেপ করি। এমন আশ্চর্য জীব টিকটিকি যে শিকারীকে গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়তে দেখলেও নড়ে না। বাণবিদ্ধ টিকটিকি নিচে পড়ে যায়। বাণটি টেনে খুলে নিয়ে দেখি 2টি আলপিন বিধে টিকটিকির চোখের পাশে 2টি রক্তের ফোঁটা জমেছে, যেন নতুন 2টি চোখ। মানুষের রক্তের মতো লাল রক্ত টিকটিকির নয়। জ্যোতিষার্ণব হাসি চেপে হাসতে আরম্ভ করে। 4 চোখো করে দিলে? টিকটিকিকে 4 চোখো করে দিলে? তোমাকেও 4 চোখো হতে হবে মানিক। সঙ্গে সঙ্গে দেওয়ালে কোথায় যেন আর একটা টিকটিকি ডেকে ওঠে। কে জানে বাণবিদ্ধ টিকটিকির সঙ্গে তার কি সম্পর্ক? ছেলেমেয়ের বাপমা হওয়ার জন্যে তারা যদি পরস্পরকে কোনোদিন ডাকাডাকি করে থাকে, সে খবর কেবল তারাই জানে। রেবতী নক্ষত্রর মতো জলজলে চোখে তাকিয়ে বলে, ফের ফের ছেলে মানুষকে ভয় দেখাচ্ছ? বলে জ্যোতিষার্ণবের গম্ভীর মুখের দিকে চেয়ে নিজেই ভয়ে মুষড়ে যায়। স্কুলে বোর্ডের লেখা দেখতে না পাওয়ায় 1 মাসের মধ্যে আমাকে চশমা নিতে হয়। বন্ধুরা আমায় 4 চোখো বলে কত যে তামাশা করে ঠিক নেই। তারপর ইতিহাসের প্রফেসরের বাড়িতে আমি কোনোদিন যাইনি। 4 চোখে রেবতীকে একবার চোখেও দেখিনি। রেবতীর কথা মনে হলেই সেই বাণবিদ্ধ টিকটিকিটার 2টি ধূসর চোখ, তার চোখ 2টির পাশে 2টি ফ্যাকাশে রক্তবিন্দুর ছবি মনে ভেসে আসে। দারুণ বিতৃষ্ণায় আমার মন ভরে যায়। রেবতীর প্রতি বিতৃষ্ণা। রেবতীর কোনো দোষ ছিল না, তবু হয়তো রেবতী জ্যোতিষার্ণবের ছেলেমেয়ের মা হয়েছে। হয়তো টিকটিকির জন্য জ্যোতিষার্ণবের প্রথম ছেলেমেয়ের মা স্বর্গে যেতে না পারলেও টিকটিকির জন্যই রেবতীর স্বর্গে যাবার পথ বন্ধ হবার বিপদ কেটে গিয়েছে, এবং স্বর্গে যাবার প্রতীক্ষায় সে পৃথিবীতেই স্বর্গসুখ ভোগ করছে। এদিকে আমার বেড়েছে চশমার পাওয়ার। কখনো দেওয়ালের টিকটিকি না দেখবার ইচ্ছে হলে আমার চোখ বুঝতে হয় না, চশমাটা খুলে ফেললেই চলে।